It's story time. নমস্কার, আমি সুজয় and welcome again to our channel Story Time with সুজয়। বাংলা সাহিত্যের নানা স্বাদের গল্প নিয়ে আমাদের এই চ্যানেল স্টোরি টাইম উইথ সুজয়। আমাদের চ্যানেলে আজ আপনাদের জন্য হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ধ্রুজটি বাবুর প্ল্যানচেট। এই গল্পটি আমরা তার আধার রাতের বন্ধু এই বইটি থেকে নিয়েছি। গল্পের প্রধান চরিত্রে ধ্রুজটি বাবু, পলাশ, নীলু এবং অনির্বাণ। গল্প পাঠে রয়েছে সুজয়, শ্রীমন্ত, রনিত, তথাগত এবং দীপন। শুরু হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ধ্রুজটি বাবুর প্ল্যানচেট। পলাশ বলল, কিরে নিল, পরপর 4টে ট্রেন চলে গেল যে, অনির্বাণ তো এখনও এলো না। এদিকে তো ধ্রুজটি বাবুর কোনো পাত্তাই নেই। তিনি আবার বাঘমুন্ডি পাহাড়ে পঞ্চমুন্ডির আসামে বসতে চলে গেলেন না তো? নীলু বলল, দেখ পলাশ, সিদ্ধ পুরুষদের নিয়ে মজা করবি না। বাঘমুন্ডি নয়, উনি অমাবস্যা রাতে তারাপীঠের মহাশ্মশানে পঞ্চমুন্ডির আসনে বসে সব সাধনা করেছিলেন। উনি যখন কথা দিয়েছেন তখন নিশ্চয়ই আমাদের নিতে আসবেন। তুই মোবাইলে আরেকবার ট্রাই কর অনির্বাণকে। হ্যাঁ, ও আবার ঘাবড়ে গেল না তো? শ্যামবাজার 5 মাথার মোড়ে বসে প্ল্যানচেট ভূতপ্রেত নিয়ে মজা করা আর এখানে এসে সত্যিকারের প্রেত সিদ্ধ জ্যোতিষীর মুখোমুখি প্ল্যানচেটে বসা, এই দুয়ের মধ্যে অনেক তফাৎ। নীলুর খোঁচাটা বুঝতে অসুবিধে হলো না পলাশের। ও বলল, ঝড় বৃষ্টিতে হয়তো কত আটকে গিয়েছে, ওর কথার দাম আসে। আর ও যে আমাদের মধ্যে সবচেয়ে সাহসী ছেলে, তা তো তুই জানিস। এই বলে সে পকেট থেকে মোবাইল বের করে বৃষ্টির ছাড় থেকে বাঁচার জন্য প্ল্যাটফর্মের শেডের একটু ভিতরে এসে দাঁড়ালো। অনির্বাণকে রিং করার চেষ্টা করে কানে দিয়ে কয়েক মুহূর্ত পর সেটা আবার কান থেকে নামিয়ে দিল পলাশ। নীলু প্রশ্ন করল, কি হলো? পলাশ জবাব দিল, দেখ, নেটওয়ার্ক ফেলিয়ার এখানেও। যা ঝড় বৃষ্টি হচ্ছে, কখন নেটওয়ার্ক পাওয়া যাবে কে জানে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই করাত করাত শব্দে কাছে কোথাও যেন বাজ পড়ল। সারা প্ল্যাটফর্ম কেঁপে উঠল সেই শব্দে। আর কিছুক্ষণ পর সন্ধে নামবে, বৃষ্টিরও বিরাম নেই। সাপসাপ হয়ে যাওয়া বাইরের দিকে তাকিয়ে পলাশ বলল, ধ্রুজটি বাবুর বাড়ি এখান থেকে কত দূর? নীলু জবাব দিল, গাড়িতে আধ ঘন্টার পথ। উনি গাড়ি নিয়ে আসবেন বলেছেন। এরপর সে বলল, অনির্বাণ না এলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে আমার। আসলে উত্তেজনার বশে তোদের কথাটা ওকে আমার বলা উচিতই হয়নি। ব্যাপারটা উনিও সিরিয়াসলি নিয়েছেন। এখন তার ফিরে যাওয়ারও উপায় নেই। ওর বাড়িতে রাতে খাবার ব্যবস্থা করে রেখেছেন উনি। এখানে এসে ফিরে যাওয়া মানে ওকে অসম্মান করা। আর তাছাড়া উনি আমার বড় মামার বন্ধু মানুষ। বড় মামা শুনলেও রাগ করবেন। পলাশ তার কথার জবাবে কিছু বলল না। একটু দূরে প্ল্যাটফর্মের মধ্যে একটা চায়ের দোকান দেখিয়ে বলল, চল ওখানে একটু চা খাই, বেশ ঠান্ডা লাগছে। ওরা দুজনের পর গিয়ে হাজির হলো চায়ের দোকানের সামনে। দোকানদারকে চা দিতে বলে পলাশ বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? কলকাতা থেকে বৃষ্টির দিনে তাদের এই নবাবগঞ্জে আসা বলতে গেলে তো তার জন্যই। পলাশদের নবাবগঞ্জে আসার কারণটা একটু খুলে বলা যাক। পলাশ, নীলকান্ত অর্থাৎ নীলু এবং অনির্বাণ এরা সকলেই শ্যামবাজারের বাসিন্দা এবং কাছেই গণেন্দ্র মিত্র লেনের যুগের প্রতি ক্লাবের সদস্য। প্রত্যেকেই ওরা কলেজ ছাত্র কিংবা সদ্য পাশ করে বেরিয়েছে কলেজ থেকে। শরীরচর্চা, খেলাধুলো, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত তাদের আড্ডার আসর বসে গণেন্দ্র মিত্র লেনের খুবচি ক্লাব ঘরে। 3 দশেক আগে এমন এক বর্ষার সন্ধে ক্লাব ঘরে বসে গল্প করছিল তারা। শুধু 3 জন নয়, রিজু, অসীম, তপন, ভোলা আরও অনেকে সেদিন হাজির ছিল সেখানে। এসব আড্ডা যেমন হয়, এক প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে হতে অন্য প্রসঙ্গ চলে আসে। ঠিক তেমনই কি একটা কথা আলোচনা করতে করতে হঠাৎ কে যেন তুলে বসলো আত্মা নিয়ে কথা। শুরু হলো আত্মা প্রেতাত্মা আছে কিনা তাই নিয়ে সনাতনী তর্ক। নীলুর আত্মার ব্যাপারে প্রচণ্ড বিশ্বাস। সে হঠাৎ বলল, আমার বড় মামার বন্ধু জ্যোতিষী ধ্রুজটি চক্রবর্তী, যার কাছে আমি হাত দেখাই,
তিনি প্ল্যানচেটে আত্মা নামাতে পারেন। আমার বড় মামা এ ঘটনা নিজের চোখে দেখেছেন। অনির্বাণ প্রেসিডেন্সির ফিজিক্সের ছাত্র, ঘোর যুক্তিবাদী। নীলুর কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সে চেপে ধরল তাকে, বলল, যখন সুনিতা উইলিয়াম মহাশূন্যে পায়চারি করে এলেন, সে সময় দাঁড়িয়ে কেউ আত্মা নামাচ্ছে, একথা বিশ্বাস করতে হবে? আসল এসব ব্যাপার হলো ধান্দাবাজ লোকেদের লোক ঠকিয়ে পয়সা কামানোর কৌশল। ব্যাস শুরু হয়ে গেল জোর তর্ক। যারা হাজির ছিল তারা ভাগ হয়ে গেল প্ল্যানচেটের মাধ্যমে আত্মা নামানো যায় কি না এই নিয়ে। পলাশেরও আত্মা টাত্মায় বিশ্বাস নেই। স্বাভাবিকভাবে সেও সেদিন অনির্বাণের পক্ষ নিয়েছিল। অনেক যুক্তি পাল্টা যুক্তির পরও যখন সিদ্ধান্তে পৌঁছানো গেল না, তখন ভোলা একটা প্রস্তাব দিল। সে বলল, নীলু গিয়ে ধ্রুষ্টিবাবুকে রাজি করেন প্ল্যানচেটে আত্মা নামিয়ে দেখানোর জন্য। তিনি যদি সত্যি তা পারেন তাহলে সকলে ব্যাপারটা মেনে নেবে। তবে এর মধ্যে একটা কন্ডিশন আছে। প্ল্যানচেটে মিডিয়াম, অর্থাৎ যার মাধ্যমে আত্মা নামানো হয়, সে মিডিয়াম করতে হবে অনির্বাণকে। তাহলে প্রমাণ হয়ে যাবে আত্মা নামানোর ব্যাপারটা সাজানো গেল। সেদিনের এই আলোচনা অন্য দিনের মতো শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি। অনির্বাণ আর নীলু দুজনে সিরিয়াসলি নিয়েছিল ব্যাপারটা। পরদিন নীলু তার বড় মামাকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিল ধূর্জটিবাবুর বউবাজারের চেম্বারে। সব কথা শোনার পর প্ল্যানচেটের ব্যাপারে রাজি হয়ে গেলেন ধূর্জটিবাবু। তবে তিনি বললেন, নীলু, অনির্বাণ ও আর একজন, অর্থাৎ মোট 3 জনকে আজ এই আষাঢ় মাসের অমাবস্যার দিন তার নবাবগঞ্জের বাড়িতে আসতে হবে। তার বাড়িতে অন্য কেউ থাকে না, ফলে উভয় পক্ষের কোনো অসুবিধে হবে না। সেখানে রাত্রিবাস করে পরদিন কলকাতায় ফিরতে পারবে নীলুরা। তার আমন্ত্রণে পলাশ আর নীলু বিকালের ট্রেনে নবাবগঞ্জ প্ল্যাটফর্মে এসে নামল। কিন্তু কলকাতা একটা কাজ সেরে অন্য ট্রেনে অনির্বাণের এখানে আসার কথা থাকলেও তার দেখা নেই। বৃষ্টির মধ্যে প্ল্যাটফর্মে অনির্বাণের জন্য 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে পলাশরা। ধূর্জটিবাবুও তাদের এখনও নিতে আসেননি। চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর পলাশ একবার তার রিস্টওয়াচের দিকে তাকিয়ে বলল, 6টা তো বাজলো, আর আধ ঘন্টার মধ্যে যদি দুজনে কেউ না আসেন তাহলে ডাউন ট্রেন ধরে ব্যাক করব। আমরা দুজন অনেকক্ষণ অপেক্ষা করেছি, আমাদের কেউ দোষ দিতে পারবে না। পলাশের কথা শুনে একটু চিন্তা করে নীলু বলল, ঠিক আছে, তাহলে তাই হবে। কথাটা বলল বটে, কিন্তু ঠিক সেই সময় একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি এসে প্ল্যাটফর্মের বাইরে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ালো। গাড়িটা দেখেই নীলু বলে উঠল, ওই যে ধূর্জটিবাবু এসে গিয়েছেন, ওটা ওর গাড়ি, আমি চিনি। গাড়ি থেকে বৃষ্টির মধ্যে বাইরে নেমে ছাতা খুললেন ধুতি পাঞ্জাবি পরা, চোখে সোনালি ফ্রেমের চশমা এক লম্বা চওড়া ভদ্রলোক। তিনি উঠে এলেন প্ল্যাটফর্মে। তাকে দেখে প্রথমে নীলু আর তার পিছন পিছন পলাশ এগিয়ে গেল তার দিকে। ভদ্রলোক এসে দাঁড়ালেন শেডের নিচে। নীলুরাও এসে দাঁড়ালো তার সামনে। ভদ্রলোকের বয়স মনে হয় 60-এর কাছাকাছি হবে। ফর্সা রং, টিকালো নাক, দুহাতে অনেক আংটি। পলাশ আর নীলুকে একবার ভালো করে দেখে নিয়ে তিনি নীলের উদ্দেশ্যে বললেন, আমি কলকাতা থেকে ফিরছি, তাই আসতে দেরি হয়ে গেল। তা তোমরা 2 জন কেন? আমি তো 3 জনকে আসতে বলেছিলাম। আর এই কি সেই ছেলে যে মিডিয়াম হতে চায়? গম্ভীর স্বরে এই কথাগুলো বলে ধূর্জটিবাবু তাকালেন পলাশের দিকে। নীলু বলল, না না, এসে নয়, এর নাম পলাশ। আমরা দুজন একসঙ্গে এসেছি। অন্য ট্রেনে এখানে এসে আমাদের সঙ্গে মিট করার কথা অনির্বাণের, কিন্তু 1 ঘন্টা ধরে ওর জন্য অপেক্ষা করছি, ও এখনও এলো না। মোবাইল কানেকশনও কাজ করছে না। তার কথা শুনে ভদ্রলোক কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন, তারপর বললেন, তোমরা 2 জনই বরং আমার সাথে চলো। আমি হিউম্যান সাইকোলজি বুঝি। সে সম্ভবত ভয় পেয়েছে, সে আসবে না। মেঘ যত গর্জায় তত বর্ষায় না। সন্ধে নেমে আসছে, জলকাদায় বেশ কিছুটা পথ যেতে হবে আমাদের। তার উপর আমার গাড়ির একটা হেডলাইট আবার ভেঙে গিয়েছে আজ। এই বলে তিনি তাকিয়ে রইলেন নীলুদের দিকে। নীলু বলতে যাচ্ছিল, কিন্তু অনির্বাণ যদি পরের ট্রেনে এখানে এসে পৌঁছায় তখন কি হবে? কিন্তু তার আগেই
প্ল্যাটফর্মের মাইকে ঘোষণা শোনা গেল। বিশেষ ঘোষণা, ঝড় বৃষ্টিতে কুটুমপুর স্টেশনে গাছ পড়ে ওভারেতে তার ছিঁড়ে যাওয়ায় আপ লাইনের রাত 10টা পর্যন্ত কোনো ট্রেন চলবে না। যাত্রী সাধারণের সুবিধার্থে এই সংবাদ জানানো হচ্ছে। ঘোষণাটা শুনে ধৈর্যটিবাবু বললেন, এরপর তার আসার আর কোনো সম্ভাবনা নেই। আর যদি সে কোনোভাবে এসে হাজির হয়, আর যদি আমার বাড়ি যাওয়ার সত্যি ইচ্ছে হয়, তাহলে যে কোনো ভ্যান রিস্কাকে বললেই সে আমার বাড়ি নিয়ে যাবে। এ কথাগুলো বলে তিনি পলাশদের উত্তরের অপেক্ষা না করে এসো বলে হাঁটতে শুরু করলেন তার গাড়িতে যাওয়ার জন্য। পলাশ আর নীলু একবার পরস্পরের দিকে তাকিয়ে অগত্যা ধৈর্যটিবাবুকে অনুসরণ করল। গাড়িতে উঠে ধৈর্যটিবাবু চালকের আসনে বসলেন। পলাশরা বসল তার পিছনের আসনে। গাড়িতে ওঠার সময় প্রায় ভিজে গেল পলাশরা। গাড়ি স্টার্ট নেওয়ার সঙ্গে সঙ্গেই যেন ঝুপ করে অন্ধকার নামলো বাইরে। একটা হেডলাইটের আলোয় খানাখন্দে ভরা মেটোপথ দিয়ে বর্ষার অন্ধকারে ধৈর্যটিবাবুর গাড়ি ছুটল তার বাড়ির দিকে। মিনিট 20 পর ধৈর্যটিবাবুর বাড়ির সামনে এসে পৌঁছলো পলাশরা। একটা মাঠের ঠিক মাঝখানে একলা ভূতের মতো দাঁড়িয়ে আছে পুরনো ধাঁচের দোতলা বাড়িটা। কোনো আলো আসছে না বাড়ির ভেতর থেকে। গাড়িতে একটা কথাও বলেননি ধৈর্যটিবাবু। পলাশের মনে হলো তিনি যেন গভীরভাবে কিছু ভাবছেন। নয় স্বভাবজতভাবেই তিনি গম্ভীর মানুষ। গাড়ি থেকে নামার সময় তিনি শুধু বললেন, এখানে এখনো ইলেকট্রিসিটি নেই, তবে একটা রাত। তোমাদের আশা করি তেমন অসুবিধা হবে না। পলাশরা গাড়ি থেকে নামতেই ঘাস জমিতে জমে থাকা জলে তাদের পায়ের পাতা ডুবে গেল। বৃষ্টি একটু ধরেছে ঠিকই, তবে বাতাস এখনো বইছে। মাঠ থেকে ভেসে আসছে ব্যাঙের ডাক। জলের মধ্যে ছপছপ শব্দে পা ফেলে পলাশরা তার পিছন পিছন উঠে এলো বাড়ির বারান্দায়। পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সেটা জ্বালিয়ে চাবি দিয়ে একটা ঘরের দরজা খুললেন তিনি। তারপর ঘরের ভেতর ঢুকে একটা লণ্ঠন জ্বালিয়ে তাদের দুজনকে সে ঘরে বসতে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। ঘরটা পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন। একটা পুরনো আমলের পালঙ্ক আছে সেই ঘরটায়। বিছানার উপর বসে নীলু বলল, সম্ভবত এই ঘরেই আমাদের রাত কাটাতে হবে। পলাশ কোনো জবাব দিল না। সে ভাবতে লাগলো, অনির্বাণ এলো না কেন? সত্যি কি সে ভয় পেয়ে গেল? মিনিট 3 মধ্যেই একটা পাথরের থালায় মিষ্টি আর জল নিয়ে ঘরে ঢুকলেন ধৈর্যটিবাবু। থালা আর জলের গ্লাস পালঙ্কের পাশে একটা টেবিলের উপরে রাখলেন। তোমরা এগুলো খেয়ে নাও, আমি ততক্ষণ সান্ধ্য সেরে আসি। এই বলে তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পাথরের থালায় বেশ বড় বড় মিষ্টি। সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছে পলাশরা। মিষ্টিগুলো দেখে তাদের খিদে পেয়ে গেল। তারা খেতে শুরু করলো। সন্ধ্যা আহ্নিক সেরে যখন ধৈর্যটিবাবু আবার পলাশদের ঘরে এলেন, তখন তাদের খাওয়া শেষ। তিনি পলাশদের বললেন, চলো এবার অন্য ঘরে গিয়ে বসে কথা বলি। সে ঘর ছেড়ে বেরিয়ে সবাই গিয়ে হাজির হলো বাড়ির এক প্রান্তে একটা ঘরে। সেই ঘরের ঠিক মাঝখানে একটা কাঠের তেপায়া টেবিলের উপর একটা ছোট মোমবাতি জ্বলছে। আর সেই টেবিলের চারিদিকে সাজানো আছে 4টে কাঠের চেয়ার। এছাড়া আর কোনো আসবাব নেই সেই ঘরে। ঘরটায় আরও একটা দরজা আছে। ঘরে ঢুকে সেই দরজাটাও খুলে দিলেন ধৈর্যটিবাবু। বাড়ির পিছন দিকের মাঠ থেকে এক ঝলক ভেজা বাতাস এসে ঢুকলো ঘরের ভিতর। টেবিলের পাশে একটা চেয়ারে বসলেন ধৈর্যটিবাবু। তার কথা মতো সেখানে অন্য দুটো চেয়ারে পাশাপাশি বসল পলাশ আর নীলু। চেয়ারে বসার পর একবার তাদের দিকে ভালো করে দেখলেন ধৈর্যটিবাবু। পলাশের মনে হলো তিনি যেন তাদের জরিপ করে নিলেন। ফাঁকা চেয়ারটা দেখিয়ে গম্ভীর গলায় তিনি বললেন, একটা চেয়ার
তোমাদের সেই বন্ধুর জন্য নির্দিষ্ট ছিল, কিন্তু সে তো এলোই না। চারজন না হলে প্ল্যানচেটে বসা যাবে না। আমি ভেবেছিলাম তোমাদের কথার দাম আছে, তাই তোমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। এখন বুঝলাম। তাকে কথা শেষ করতে না দিয়ে প্রসঙ্গটা এড়াবার জন্য নীলু বলল, প্ল্যানচেটে বসা না গেলেও আপনার মতো সিদ্ধপুরুষের কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে। আচ্ছা, পঞ্চমুণ্ডির আসনে কিভাবে সব সাধনা করা হয় তা একটু শোনাবেন? আমার খুব জানার ইচ্ছে। কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর গম্ভীর কণ্ঠে ধৈর্যটিবাবু বললেন, তাহলে সব কথাই বলি, শোনো। তোমরা যে সাধনার কথা শুনতে চাইলে তা অতি কঠিন সাধনা। লাখে একজন তন্ত্র সাধকের এই সাহস হয়। অনেকের মৃত্যু হয়েছে এই সাধনা করতে গিয়ে। প্রথমে সংগ্রহ করে আনতে হয় কোনো লাশ। মহাশ্মশানে অমাবস্যা রাত্রে সেই লাশের ওপর পঞ্চমুণ্ডী আসন পেতে বসতে হয়। সঙ্গে রাখতে হয় মাটির ভাঁড়ে চাল ভাজা, নরকরটিতে সুরা। মন্ত্রোচ্চারণে প্রেতাত্মা এসে প্রবেশ করে সেই শরীরে। জীবন্ত হয়ে ওঠে লাশ। বিভৎস চিৎকার করে মাঝে মাঝে সে বলে ওঠে, দে দে, আমার বড় খিদে পেয়েছে। তখন এক মুঠো চাল ভাজা আর সুরা তার মুখে ঢেলে দিয়ে শান্ত করতে হয় তাকে। এ সময় কেউ ভয় পেয়ে গেলে তার নিঘাত মৃত্যু। লাশের ওপর পাতা শুনে শক্ত হয়ে বসে চামুন্ডা মন্ত্র জপ করতে হয়। সে মন্ত্র অত্যন্ত কঠিন। মন্ত্রের জোরে বসে থাকে প্রেতাত্মা। মন্ত্রে সামান্য ভুলচুক হলে যে বুকের ওপর বসে আছে তাকে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়াবে সেই লাশ। তারপর এই পর্যন্ত বলে হঠাৎ চুপ করে গেলেন ধৈর্যটিবাবু। পলাশরা ডুবে গিয়েছিল তাদের গল্পের মধ্যে। তিনি থামতেই নীলু উত্তেজনা চাপতে না পেরে বলে উঠল, তারপর তারপর? তার কথার কোনো জবাব না দিয়ে পিছন দিকের খোলা দরজার দিকে তাকিয়ে বললেন, বাইরে থেকে একটা শব্দ আসছে না? তার কথা শুনে কান খাড়া করলো পলাশরা। হ্যাঁ, একটা শব্দ। দরজা দিয়ে বাইরে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে কে যেন মাঠের জমা জলে ছপ ছপ শব্দে পা ফেলে বাড়িটার দিকে এগিয়ে আসছে। ক্রমশ ওই শব্দটা এগিয়ে আসতে লাগলো। বলতে গেলে সে যেন আসছে পলাশরা যে ঘরে বসে আছে সেই ঘর লক্ষ্য করেই। সকলেই তাকিয়ে রইল দরজার দিকে। দরজার একদম কাছে এসে থেমে গেল শব্দটা। কয়েক মুহূর্ত কোনো সাড়া শব্দ নেই। তারপরই দরজার বাইরে অন্ধকার থেকে ফুটে উঠল একটা মানুষের অবয়ব। ঘরের ভেতর উঁকি মারল একটা মাথা। তা দেখে চেয়ার ছেড়ে উঠিয়ে দাঁড়িয়ে ধৈর্যটিবাবু বলে উঠলেন, কে তুমি? আর তারপরেই আগন্তুককে চিনতে পেরে নীলু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উল্লাসে ধৈর্যটিবাবুর উদ্দেশ্যে বলল, ও হলো আমাদের সেই বন্ধু যার আসার কথা ছিল। ধৈর্যটিবাবু যেন একটু অবাক হয়ে গেলেন। অবশ্য পলাশ আর নীলুও অবাক হয়ে গিয়েছে। সে যে এভাবে এখানে এসে হাজির হবে তারা কেউ আশা করেনি। ধৈর্যটিবাবু বললেন, এসো, ভিতরে এসো। ঘরের ভেতর পা রাখল অনির্বাণ। সে একদম কাক ভেজা, জল চুইয়ে পড়ছে মাথা থেকে। ঘরে ঢুকে একটু হেসে সে বলল, আমার আসতে একটু দেরি হয়ে গেল, অনেক কষ্ট করে আসতে হলো তো। পলাশ বলল, আমরা তো ভেবেছিলাম তুই আর এলিই না। অনেকক্ষণ আমরা প্ল্যাটফর্মে অপেক্ষা করেছি তোর জন্য। অনির্বাণ পকেট থেকে একটা রুমাল বের করে মাথা মুছতে মুছতে বলল, আমি যখন আসবো বলেছি তখন আসবই, তাই তো এত কষ্ট করেও। ধৈর্যটিবাবু এবার বললেন, দাঁড়িয়ে কেন? চেয়ারে বসো। মাথা মুছে অনির্বাণ এসে বসল পলাশের পাশের চেয়ারটায়। এত ভিজেছে যে মোমের আলোয় তার মুখ যেন রক্তশূন্য বলে মনে হচ্ছে। সে বসার পর ধৈর্যটিবাবু তার দিকে তাকিয়ে বললেন,
তুমি কি মিডিয়াম হতে চেয়েছিলে? তোমার নাম কি? অনির্বাণ প্রথমে ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ, তারপর বলল। আমার নাম তাতাই। অনির্বাণ হঠাৎ তার ডাক নামটা বলল কেন তা বুঝতে পারল না পলাশ। তার নাম শোনার পর ধূর্যটিবাবু বললেন, তুমি কি জানো যে মিডিয়াম হয় অনেক সময় কোনো শয়তান আত্মা মিডিয়ামকে ছেড়ে যাওয়ার সময় তার ক্ষতি করে দিয়ে যায়? অনির্বাণ তার কথার উত্তরে বলল, ক্ষতি করে মানুষের, আত্মা নয়। কোনো আত্মা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ধূর্যটিবাবুর দিকে তাকিয়ে একটু যেন রুক্ষস্বরেই কথাগুলো বলল অনির্বাণ। তার কথা শুনে ধূর্যটিবাবু কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীরস্বরে বললেন, বাহ, তোমার সাহস আছে দেখছি, তবে বেশি সাহস ভালো না। অনির্বাণ তার কথার কোনো জবাব দিল না। ধূর্যটিবাবু এরপর নীলুর দিকে তাকিয়ে বললেন, তোমাদের বন্ধু যখন এসেই পড়েছে তখন আর পঞ্চমুণ্ডী আসনের গল্প বলে সময় নষ্ট করে লাভ নেই। তোমাদের অবিশ্বাসী বন্ধু নিশ্চয়ই ভিতরে উদ্গ্রীব হয়ে উঠেছে প্ল্যানচেটে বসার জন্য। বৃষ্টির মধ্যে এতটা পথ ভিজে এসছে মিডিয়াম হবে বলে। এই বলে তিনি যেন মৃদু কটাক্ষ করলেন অনির্বাণকে। অনির্বাণ তার কথা শুনে বলল, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সময় নষ্ট করে লাভ নেই, আমাকে আবার ফিরে যেতে হবে। এ কথা শুনে পলাশ বলল, সে কি রে, তুই আবার এই বৃষ্টিতে ফিরে যাবি? অনির্বাণ একটু বিষণ্ণভাবে পলাশকে বলল, না রে, আমার এখানে রাতে থাকা হবে না, অনেক লোকজন এসছে বাড়িতে, আমাকে ফিরতেই হবে। ধূর্যটিবাবু বললেন, ঠিক আছে, তাহলে বরং শুরু করা যাক। দরজা দুটো বন্ধ করে দিতে হবে এবার। তবে প্ল্যানচেটে বসার আগে একটা কথা তোমাদের বলেই দিই, কারো হার্ট দুর্বল থাকলে কিন্তু প্ল্যানচেটে না বসাই ভালো। দুর্ঘটনা ঘটলে আমাকে কিন্তু কেউ দোষ দিও না। তার কথা শেষ হতেই অনির্বাণ একটা বাঁকা হাসি এসে বলল, আমাদের সকলের হার্ট ঠিক আছে, আপনার হার্ট ঠিক আছে তো? আপনি নিজে ভয় পাচ্ছেন না তো? তার কথা শোনা মাত্রই হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল ধূর্যটিবাবুর চোখ দুটো। তিনি কি যেন বলতে গিয়েও নিজেকে সংবরণ করে নিলেন। মৃদু হেসে শুধু তিনি বললেন, যে পঞ্চমুণ্ডীর আসনে বসে সব সাধনা করে সে কোনো প্রেতাত্মাকে ভয় পায় না। নীলু উঠে গিয়ে দরজা দুটো বন্ধ করে এলো। টেবিলের একদম কাছে চেয়ারগুলো আরও এগিয়ে নিয়ে বসলো সকলেই। মোমটা প্রায় শেষ হয়ে এসেছে। তার মৃদু আলোয় চেয়ারে বসে থাকা পলাশদের ছায়াগুলো কাঁপছে। চারপাশে কোনো শব্দ নেই। সকলে ঠিকভাবে বসার পর কয়েক মুহূর্ত অনির্বাণের দিকে তাকিয়ে ধূর্যটিবাবু বললেন, তোমরা আমার মতো এইভাবে হাতে আঙুলগুলোকে টেবিলের ওপর আলতো করে ছুঁয়ে রাখো। আমি আলো নেভানোর পর কেউ কথা বলবে না, শুধু এক মনে চিন্তা করবে পরিচিত কোনো মৃত ব্যক্তির কথা। পলাশরা তার দেখা দেখি টেবিলের উপর আঙুল রাখল। আঙুল রাখতে গিয়ে পলাশের আঙুল মুহূর্তের জন্য ছুঁয়ে গেল তার পাশে বসা অনির্বাণের হাতের পাতা। পলাশের মনে হলো বৃষ্টিতে ভিজে অনির্বাণের হাত যেন বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। ধূর্যটিবাবু সকলের মুখের দিকে তাকিয়ে এক ফুঁয়ে মোমবাতিটা নিভিয়ে দিলেন। সারা ঘরে নেমে এলো জমাট বাঁধা অন্ধকার। সকলেই এক মনে চিন্তা করতে লাগলো পরিচিত কোনো মৃত মানুষের কথা। নিস্তব্ধ অন্ধকার ঘর। মিনিট পাঁচেক পর পলাশের মনে হলো টেবিলটা যেন থরথর করে একবার কেঁপে উঠল। আর তারপরে শোনা গেল ধূর্যটিবাবুর গম্ভীর অথচ চাপা কণ্ঠস্বর, আপনি কি এসেছেন? এসে থাকলে টেবিলে একবার শব্দ করুন। টেবিলটা
আরও একবার কেঁপে উঠল। তারপর একটা পায়ার শব্দ শোনা গেল। পলাশের একটু ভয় করলো। এবার দুর্যোধীবাবুর গলা শোনা গেল। তাহলে আপনি এসেছেন, আপনার নাম কি? পলাশের পাশে বসে থাকা অনির্বাণের গলায় প্রথম একটা কড়কড় শব্দ শুরু হলো। তারপর একটা অস্পষ্ট স্বরে শোনা গেল, নামটা স্পষ্ট শোনা গেল না শেষ পর্যন্ত। আপনার ঠিকানা কি? এরপর প্রশ্ন করলেন দুর্যোধীবাবু। আবার সেই ঘড়ঘড় শব্দ শোনা গেল অনির্বাণের গলা থেকে। তারপর একটা ভাঙা ভাঙা স্বরে সে ধীরে ধীরে বলল, ৭৭ গগেন্দ্র মিত্র লেন, শ্যামবাজার, কলকাতা। ঠিকানাটা শুনেই প্রথমে একটু চমকে উঠল পলাশ। আরে, এ তো সেই তাদের দুটো বাড়ির পরেই অনির্বাণের বাড়ির ঠিকানা। তাহলে অনির্বাণ তাহলে কায়দা করেই তার ডাক নাম বলেছে ধূর্যটিবাবুকে। আসলে সে প্ল্যান চেটেই বসে নাটক করে ঠকাতে চাইছে ধূর্যটিবাবুকে। ব্যাপারটা ভেবে ভয় কেটে গিয়ে হাসি পেয়ে গেল তার। হাসি চেপে রেখে সে ধূর্যটিবাবু আর অনির্বাণের কথাবার্তা শুনতে লাগল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনার কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট, খুব কষ্ট। কোমরটা একদম ভেঙে ঘুমিয়ে গিয়েছে। অনির্বাণের গলার স্বর যেন অনেক দূর থেকে ভেসে আসছে। অনির্বাণ পারে বটে অভিনয় করতে, মনে মনে ভাবল পলাশ। দুর্যোধীবাবু বললেন, তার মানে অপঘাতে মৃত্যু হয়েছে আপনার। কিভাবে? একটা গাড়ি চাপা দিল আমাকে। সব শেষ। জবাব দিল অনির্বাণ। কি গাড়ি ছিল সেটা? বাস না লরি? না, বাস নয়, একটা অ্যাম্বাসেডার। আজ দুপুরে বাঘ সার্কাসের মোড়ে। এরপর সে কি বলল ঠিক বুঝতে পারল না পলাশ। দুর্যোধীবাবু তার কথা শুনে বলে উঠলেন, তার নম্বর কত ছিল? পলাশের মনে হলো প্রশ্নটা করার সময় তার গলাটা যেন কেঁপে উঠল। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা। তারপরই অনির্বাণের স্পষ্ট উত্তর শোনা গেল, WPQ 5555। তার কথা শোনার সঙ্গে সঙ্গেই অন্ধকারের মধ্যে প্রচণ্ড জোরে আর্তনাদ করে উঠলেন ধূর্যটিবাবু। তারপর দুম করে একটা শব্দ হলো। পলাশের মনে হলো ধূর্যটিবাবু যেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেন। পরক্ষণে প্রচণ্ড ঝোরে হাসতে শুরু করলো অনির্বাণ। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারল না পলাশ মানির। হাসতে হাসতে অনির্বাণ বলল, দেখ তোদের পঞ্চমুণ্ডী আসনে বসা সিদ্ধপুরুষ নিজেই কেমন ভয় পেয়ে গেলেন। তারপর সে হাসি থামিয়ে বলল, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় তোর বিশ্বাসে ঠিক নিল। তার কথা শেষ হওয়ার পর আবার ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ কিভাবে যেন ঘরের একটা দরজা শব্দ করে খুলে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকলো ঘরের ভিতর। পলাশ বলল, দুর্যোধীবাবু, ও দুর্যোধীবাবু, আপনার কি হলো? অনির্বাণ, এই অনির্বাণ। কিন্তু কারো কোনো শব্দ পাওয়া গেল না। নীলুও তাদের নাম ধরে ডাকলো, দুর্যোধীবাবু, কি হলো আপনার? তারপর অনির্বাণ! পকেট থেকে একটা লাইটার বের করে জ্বাললো। মৃদু আলোয় তারা দেখতে পেল মাটিতে পড়ে আছে ধূর্যটিবাবু। তার মুখ দিয়ে গাছলা বেরোচ্ছে। কিন্তু অনির্বাণ ঘরের মধ্যে নেই, তার চেয়ার খালি। নীলু লাইটার নিয়ে মোমের টুকরো জ্বালিয়ে দিল। ধূর্যটিবাবুর পাঞ্জাবির পকেট থেকে টর্চটা ছিটকে পড়েছিল মেঝের উপর।
পলাশ সেটা চট করে কুড়িয়ে নিয়ে নীলুকে বলল, তুই দুর্জটিবাবুকে দেখ, আমি দেখি অনির্বাণ কোথায় গেল। সে এইভাবে ঘর থেকে বেরিয়ে গেল কেন? ঘর ছেড়ে খোলা দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে এলো পলাশ। টর্চ জ্বালিয়ে সে দেখতে পেল কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ধূর্যটিবাবুর গাড়িটা। টর্চের আলো মাঠের বেশি দূরে যাচ্ছে না, আর কিছু দেখা যাচ্ছে না মাঠে। বারান্দাতেও সে নেই। বারান্দা থেকে নেমে কয়েক পা এগিয়ে টর্চের আলো চারপাশে ঘোরাতে ঘোরাতে চিৎকার করে বলে উঠল পলাশ, অনির্বাণ, এই অনির্বাণ, তুই কোথায় গেলি? ঠিক সেই সময় পলাশের পকেটে বেজে উঠল মোবাইলটা। কানে দিতেই ওপাশ থেকে মোবাইলে ভেসে এলো পলাশের বন্ধু অসীমের গলা। কে পলাশ? আমি অসীম বলছি। তোরা যেখানে আছিস সেখান থেকে এখনই কলকাতায় ফিরে আয়, খুব জরুরি। অনেকক্ষণ ট্রাই করার পর তো ধরতে পারলাম। পলাশ বলল, কেন, কি হয়েছে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে অসীম বলল, অনির্বাণ নেই। আজ দুপুরে পার্ক সার্কাসের মোড়ে একটা অ্যাম্বাসেডর তাকে। আর বলতে পারল না অসীম, কান্নায় ভেঙে পড়ল। পলাশ তাকে চিৎকার করে বলল, কি বলছিস তুই? অনির্বাণ তো এক্ষুনি। কথাটা শেষ করতে পারল না পলাশ। উত্তেজিতভাবে তার টর্চ ধরা হাতটা নাড়াতে গিয়ে টর্চের আলোটা যেন আটকে গেল কিছু দূরে দাঁড়ানো ধূর্যটিবাবুর অ্যাম্বাসাডারের নম্বর প্লেটের উপর। পলাশ দেখতে পেল সেখানে জলজল করছে গাড়ির নম্বর WBQ 5555। টর্চটা খসে পড়ল তার হাত থেকে। এতক্ষণ শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা ধূর্যটিবাবুর প্ল্যানচেট। গল্পের সূত্রধার এবং নীলুর ভূমিকায় সুজয়, পলাশের ভূমিকায় শ্রীমন্ত, ধূর্যটিবাবু এবং অনির্বাণের ভূমিকায় রনিত, ভোলার ভূমিকায় দীপন এবং অসীমের ভূমিকায় তথাগত, স্টেশনের অ্যানাউন্সারের ভূমিকায় সায়ন্তিকা। সমগ্র পরিচালনায় এবং সম্পাদনায় আমি সুজয় দাস। এদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এই প্রেজেন্টেশনে আমাকে সাহায্য করার জন্য। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো স্বাদের গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে স্টোরি টাইম উইথ সুজয়। ততক্ষণ শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।